জন্য প্রয়োজনীয় সময়টা থাকতে হবে। এক, দ্বিতীয় হলো সেই পার্লামেন্টে এই সনদগুলো গৃহীত হওয়ার পরে তারপরে আমরা দ্বিতীয় পক্ষ গঠন করব কিনা, অবশ্যই গঠন করতে হবে। যখন এই সনদটা গৃহীত হয়ে গেল, সংবিধান সংশোধনী হয়ে গেল, তার ভিত্তিতে তো সেকেন্ড হাউস করাই যাবে এবং সেই জন্য আইন প্রণীত হবে। সেই জন্য যেভাবে নোট অফ ডিসেন্টে যারা যেভাবে দিয়েছেন তারা যদি সেভাবে সংবিধান সংশোধনী করার সুযোগ পান তাহলে সেভাবে হবে। এখন নতুন করে আমার ভাই যেটা হাসনাত কাইম সাহেব বললেন যে এই দফাতে আমরা কনসিডার করতে পারবো কিনা, জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়া ইট ইজ ওভার, ইট ইজ ক্লোজড চ্যাপ্টার। এটা আমরা যেভাবে সম্মত হয়েছি সেটা সেই, আমরা আলোচনায় আছি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, আমরা এখানেই থাকি, আদারওয়াইজ আমাদের জন্য একটু অসুবিধা হতে পারে। দুইটা বিষয় আমি পরবর্তীতে আলোচনা করার জন্য ঠিক করে রেখেছি। একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট ইস্যুস, আর একটা হচ্ছে কয় দিনে অথবা কোন সময় গণভোটটা অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টিং ইস্যু, তাই না? হ্যাঁ, এখন নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে বক্তব্য হলো আমরা তো জুলাই সনদ তো এখানে এগ্রিড হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট ইন সার্টেন পয়েন্টস, এবং সেখানে বর্ণিত আছে কিভাবে নোট অফ ডিসেন্স কারা কারা দিয়েছে। শুধু সংখ্যা নয়, এতটা পার্টি একমত অতটা বাদে দ্বিমত তা নয়। আমরা বলেছি আমরা যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা বিবৃতি থাকতে হবে এবং অঙ্গীকার নামায় একটা দফা যুক্ত থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে সেগুলো উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সে মতে ব্যবস্থা নিতে পারবেন। তাইলে এই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে আপনারা যারা যুক্তি দিয়েছেন যে জনগণ যদি সম্মতি দেয় জুলাই সনদে তাইলে আর নোট অফ ডিসেন্ট থাকবে না, এটা তো সঠিক নয়। কারণ জুলাই সনদ এটা একটা টোটাল প্যাকেজ, এই প্যাকেজ ইন টোটালিটি জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকবে এবং গণভোটের জন্য যাবে। সেই জন্যই বলছি যে জুলাই সনদ আদেশটা প্রজ্ঞাপন আকারে গেজেট নোটিফিকেশনে যাবে এবং সেই প্রজ্ঞাপনের সূত্র ধরে যে গণভোটের আইনটা হবে সেই গণভোটের আইনটা সেভাবে উল্লেখ থাকবে যে এই বিষয়ে এই প্রজ্ঞাপনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন বিধায় যেহেতু অংশ সেটা দিয়ে সেহেতু এই গণভোট অধ্যাদেশ জারি করা হলো এবং এই গণভোটটা কিভাবে পরিচালিত হবে সেটার জন্য বিধিবিধান বিদ্যমান গণভোট আইন থেকে নেওয়া যায়, আরপিও থেকে নেওয়া যায়, যেভাবে নির্বাচন কমিশনে ভোট পরিচালনা করে সেই সমস্ত বিধিবিধানগুলো প্রয়োজনে সরকার ইলেকশন কমিশনের সাথে আলোচনা করে বিধি প্রণয়নের ক্ষমতা সেখানে দেয়া হবে এবং সেই আদেশের মধ্যে জুলাই সনদ আদেশ যেটা প্রজ্ঞাপনের মধ্যে করবেন সেখানেও গণভোটের বিধানের কথাটা উল্লেখ থাকা শ্রেয় হবে যে এই প্রজ্ঞাপন এই আদেশটা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে, সেটাও আদেশের মধ্যে সংযুক্ত করতে পারেন। এনিওয়ে, এখন আসলাম দ্বিতীয় অংশে যে কয়দিনে এই গণভোট আয়োজন করা যায়। আমরা এখানে সবার বক্তব্য শুনেছি, মেজরিটি মতামত যেটা পেয়েছি সেটার মধ্যে আসছে আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই নির্বাচনের আগে আমাদের সময় আছে, নির্বাচনের সময়টাও যদি ধরি তাও ধরে 3.5 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, কারণ অক্টোবরের আমরা এখন প্রায় সেকেন্ড হাফের দিকে আছি। এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তফসিলটা ঘোষণা হবে 60 দিন আগে, কম বেশি 60 দিনের আগে, এটাই নিয়ম তফসিলটা। তাইলে ওখান থেকে 2 মাস চলে গেল, তাইলে আমাদের হাতে সময় থাকে 1 থেকে 1.5 মাস। এখন বাস্তবতা কি এবং প্রয়োজনীয়তাটা কি? জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের মতামত যদি আসে, আমরা মনে করি আসবে ইনশাআল্লাহ, কারণ সবাই তো সনদ যারা প্রণয়ন করেছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কেউ তো আর সনদের বিপক্ষে বলবে না। তো সুতরাং সেই রেজাল্ট আমরা অনুমান করতে পারি
যে জনগণ সংস্কার চায়, সকল রাজনৈতিক দল সংস্কার চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়। যদি আমরা ধরে নেই, অনুমান করে নেই, তাহলে পরে সেই গণভোটটা আগে হলো যে ফলাফল, একই দিনে হলো সে একই ফলাফল, দুটোটাই বাইন্ডিং ক্যাপাসিটি থাকতেছে সার্বভৌম ক্ষমতার অনুবলে পার্লামেন্টের উপরে। তাহলে আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব অথবা প্রয়োজন কি আছে? এই দুইটাই প্রশ্ন। একটা হচ্ছে সম্ভাবনা আমরা দেখি না, কারণ এই সময়ের মধ্যে আরেকটা মহাযজ্ঞ জাতীয় সংসদের মতো একই আয়োজনটা করতে হবে। শুধু ওইখানে প্রার্থী থাকবে না, সনদই হবে প্রার্থী, বেশ কমটা হবে শুধু এইটুকু। কিন্তু ফলাফল হবে, যদি জুলাই জাতীয় সনদের ভিত্তি যদি রচনা করতে চাই, সেটা তো সাইমালটেনিয়াস ইলেকশনের মধ্যে হতে পারে। এই জন্যই তো আমরা আইনগত ভিত্তি মনে করছি, এবং জনগণের এই সম্মতিটা এটা অ্যাবাব ল। তো সুতরাং এই জটিলতাটা আমার মনে হয় আমাদের বোঝা উচিত, যে আমরা যদি একটা বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছে, সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটা নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। সুতরাং এটাকে আমরা পরিহার করি। জাতীয় স্বার্থে আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ থেকে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে বড় করে দেখি। আমরা আরেকটা বিশাল আয়োজন, একটা বিশাল অর্থনৈতিক সংশ্লিষ্টতা এবং বিশাল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা, এগুলো সব কিছু আমরা পরিহার করতে পারবো যদি একই দিনে নির্বাচনের সময় আমরা এই গণভোটের আয়োজনটা করি। শুধু আরেকটা ব্যালট লাগবে। আমরা একাধিক ব্যালটে ভোট দিতে আমাদের জাতীয় অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, এখানে কোনো জটিলতা হবে না। তো সুতরাং আমাদের প্রস্তাব, আমরা একই দিনে জনগণের সম্মতির জন্য এই গণভোটের আয়োজনের পক্ষে মত দিলে আমরা সবাই একমত হয়ে যেতে পারবো। আর যদি ভিন্ন মত থাকে, সেই ব্যাপারে আমি এখন আর কোনো শেকায়েত করতে চাই না। সেটা সবারই মতামত প্রকাশ করার অধিকার আছে। আমার ভাই বলতেছিল আজকে আমাকে আর কি কি শেকায়েত করবেন। তা আমি বললাম, যখন শিকোয়া দায়ের হয়ে গেছে তো জবাবে শিকোয়া তো দিতেই হবে। তো আমি আজকে জবাবে শিকোয়া দেব না, কারণ আমি জানি আপনারা সবাই এখন খুবই এক্সস্টেড এবং বিরক্ত, সেটার দরকার নাই। তবে আমি প্রশংসা করি, আজকে সবাই খোলা মন নিয়ে শেষের দিনে এটা সমাধানের পক্ষে কথা বলেছেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই। আমি আশা করি আমরা এই যে 2-3টা পয়েন্টে আলোচনা করলাম, লিগ্যালিটি নিয়ে আলোচনা করলাম, কনস্টিটিউশনালিটি নিয়ে আলোচনা করলাম, এবং কনস্টিটিউশন অর্ডার থেকে সরে আসার জন্য ধন্যবাদ দিলাম, এবং আমরা যে অর্ডিন্যান্স করে এটা করতে পারবো না সেই জন্যও এটা রিয়েলাইজেশনে আসার জন্য সবাইকে ধন্যবাদ দিলাম। আর এই যে আদেশ প্রণয়নের জন্য আমরা সবাই একমত হলাম, সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই আদেশ প্রণয়নটা কিভাবে হবে, গেজেট বা প্রজ্ঞাপন, সেটার উল্লেখ করে গণভোট আইনের মধ্যে সেটা থাকবে, আবার সনদের মধ্যেও সেটা উল্লেখ থাকবে যে গণভোট আয়োজন হবে এই বিষয়ে। এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে যেহেতু প্যারাগ্রাফের মধ্যে এই গণভোট আয়োজনের উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বেড়ায় সেটা থাকবে, সবকিছু লিগ্যালিটি আমার মনে হয় কভার করবে। আমাকে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এত দীর্ঘ এত মাস যাবৎ সবাই এখানে জাতির একটা কল্যাণের জন্য সময় দিয়েছেন, এবং আমাদের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য, আমাদের শহীদদের মর্যাদা দেওয়ার জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন। সেই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দলের তরফ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আপনাদের সবার প্রতি সেজন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমদ। আমাদের সময় এখন 10টা 10, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো না। আমি সম্মানিত নেতৃবৃন্দকে এবং গণমাধ্যমের বন্ধুরা যারা আছেন, পুরনো অনেকেই আছেন, অনেকে নবীন আছেন, আপনাদের স্মরণ করিয়ে দিই, বাংলাদেশের একটি ঐতিহাসিক ঘটনা হলো তত্ত্বাবধায়ক সরকার বিল পাস। 90-এর দশকের শুরুর দিকে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবিতে দীর্ঘ আন্দোলন হয়েছিল বাংলাদেশে। 1996 সালের 26শে মার্চ জাতীয় সংসদে প্রায় সারা রাত জেগে, আমার যতদূর মনে পড়ে, সালাউদ্দিন ভাই তখন পার্লামেন্টে ছিলেন না, কিন্তু
ওই পার্লামেন্ট আপনি প্রথম পার্লামেন্ট মেম্বার। প্রায় ভোর রাতের দিকে গিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়। সুতরাং আমাদের অল্পতে হতাশ বা বিরক্ত হওয়ার সুযোগ নাই। এক ঐতিহাসিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই রাষ্ট্রের গণতন্ত্রায়ন, নতুন গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা এটার অংশ, এটা সাক্ষী হতে পাচ্ছি। এটা আমাদের জন্য গৌরবের। সুতরাং ক্লান্তি, ঘুম, ক্ষুধা আমাদের কাছে তুচ্ছ। আমরা পরিপূর্ণভাবে আজকের এই অধ্যায় হাসি মুখে শেষ করে যাব, এই প্রত্যাশা রেখে আমি এখন জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সদস্যদের কাছে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, এই দীর্ঘ সময় এখানে বসে প্রধানত আপনাদের শুনেছেন, তারা বলেছেন খুব কম, কখনো বিশেষ কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে হয়তো রেসপন্স করেছেন, কিন্তু তারা সেভাবে বক্তব্য দেননি। আজকে আমরা প্রথমে মাননীয় সদস্যদের বক্তব্য শুনব। আমি শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি একজন আপাদমস্তক ব্যুরোক্রেট, আমলা, জনাব মোহাম্মদ আইয়ুব মিয়া, যার লেখক নাম মিয়া মোহাম্মদ আইয়ুব। তিনি একজন ব্যুরোক্রেসির ভেতরের মানুষ হয়েও আমাদের এই ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র বা প্রশাসনকে সংস্কার বা যুগোপযোগী করার যে মিশন, এই মিশনে অত্যন্ত সাহসী এবং সফলভাবে সেই কমিশনের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তারপর জাতীয় ঐকমত্য কমিশনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ঐকমত্য কমিশনের সম্মানিত সহসভাপতি, কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ, সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সত্যি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে বাংলাদেশের একটি জাতীয় ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত থাকার জন্য। এটা সত্যি আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমি অত্যন্ত আগ্রহের সাথে লক্ষ্য করেছি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের, সমাজ পুনর্গঠনের, অর্থনীতি থেকে শুরু করে জীবনের অনেক ক্ষেত্রেই পরিবর্তন এবং সংস্কার আনার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা দেখিয়েছেন, এটা আমাকে সত্যিই অত্যন্ত বিমোহিত করেছে। বিশেষ করে বিভিন্ন মতাদর্শ, রাজনৈতিক দর্শন এবং চিন্তার মতপার্থক্য থাকা সত্ত্বেও 30টি রাজনৈতিক দল এক জায়গায় বসে দিনের পর দিন, মাসের পর মাস যে আলোচনা করেছেন প্রাণ খোলা ভাবে, আন্তরিকভাবে, ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, এবং তারা যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, এটা আমি সত্যি অভিভূত। এবং আমি মনে করি এটা বাংলাদেশের যে নতুন প্রজন্ম, তাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়, এমনকি ভবিষ্যতের গবেষণার ক্ষেত্রেও, রাজনৈতিক উন্নয়নের গবেষণার জন্য এটা একটা পাথেয় হিসাবে কাজ করবে। তো আমি আরও লক্ষ্য করেছি, আমি নিজে অনেক কিছু শিখেছি। বিশেষ করে আমাদের তরুণ কিছু রাজনীতিবিদ, তারা যে সমস্ত অত্যন্ত প্রজ্ঞাসম্পন্ন, সুচিন্তিত যে বিভিন্ন আইনের মতামত ব্যক্ত করেছেন, সংবিধানের মতামত ব্যক্ত করেছেন, এটাও সত্যি আকর্ষণীয় ছিল। আমার মনে হয় কি যে এই যে ঘটনা, এটার সাথে সারা জাতি সম্পৃক্ত হয়েছে। জনগণের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে চিন্তাশীল ব্যক্তিদের পর্যন্ত সবাই অত্যন্ত আগ্রহের সাথে এটা লক্ষ্য করেছেন, পর্যবেক্ষণ করেছেন। এবং আমার ধারণা রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে কন্ট্রিবিউট করার জন্য পড়াশোনাও করেছেন, দেশ বিদেশের বিভিন্ন উদাহরণ এখানে নিয়ে এসেছেন। এটা একটা অসাধারণ ঘটনা বলে আমি মনে করি। আমাদের কমিশনের যে সদস্যবৃন্দ আছেন, আমি তাদের সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত, অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। তারা যে পরম ধৈর্য এবং সহনশীলতার সাথে, বিশেষ করে প্রফেসর আলী রিয়াজ যেভাবে মানে পর্বতসম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত সময় মতো কথাবার্তা বলেছেন, এর থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমি তাদের সবার প্রতি, আমার সহকর্মীর সবার প্রতি কৃতজ্ঞ। আমরা শুধু, অনেকে বলেছেন আমরা 9 মাস, আমরা যারা বিভিন্ন কমিশনে ছিলাম তারা কিন্তু 1 বছরের বেশি সময় ধরে কাজ করছি, এবং আমরা কেউ কেউ বিনা পয়সায় কাজ করছি, ঘন্টার পর ঘন্টা, দিনটার পর দিন।
এটা আমরা যে জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, আনন্দিত মনে করছি। এবং আপনারা আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন, একটা ওই ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং এর ক্ষেত্রে আপনারা যে অবদান রেখেছেন, এটা জাতি কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে স্মরণ করে এই বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আইয়ুব মিয়া। বাংলাদেশে দুর্নীতি বিরোধী আন্দোলনের কথা বললে সবার অগোচরেই কিংবা ভাববার আগেই যে চেহারাটা চলে আসে ডক্টর ইফতেখারুজ্জামান। মোটামুটি আমি সাংবাদিকতায় আসার পর থেকেই, অল্প কিছুকাল পর থেকেই তাকে এই আন্দোলনের নেতৃত্বে দেখছি এবং এমনভাবে নিরবচ্ছিন্নভাবে আন্দোলন তিনি চালিয়ে গেছেন যে এই আন্দোলনের পুরোধা হয়ে গেছেন তিনি। এবং সে কারণে আমাদের এই সংস্কারের ঐতিহাসিক অধ্যায়ে বর্তমান সরকার দুর্নীতি দমন সংস্কারের সুপারিশ তৈরির দায়িত্ব তার নেতৃত্বে একটি কমিশনকে দেয় এবং অত্যন্ত সফলভাবে এই কমিশন যে কাজ করেছে সেটা মাঝে মাঝে সালাউদ্দিন ভাই বলেন যে একেবারে চোখ বন্ধ করে যে কমিশনের সব সুপারিশকে টিকচিহ্ন দেওয়া হয়েছে সেটা হলো দুর্নীতি দমন সংস্কার কমিশন। তাই তো সালাউদ্দিন ভাই, আমি যদি ঠিক বলে থাকি, একটি মাত্র বাদে আর সবগুলো টিকচিহ্ন পজিটিভ। ডক্টর ইফতেখারুজ্জামান 2018 সালের সেই যে রাতের ভোট, সেটা এক্সপোজ ছিল সবার কাছে, কিন্তু ডকুমেন্টেড একেবারে তথ্য পরিসংখ্যান ধরে যে 2-3 জন মানুষ এক্সপোজ করেছিলেন, 2 জন এখানে বসা আছেন, ডক্টর ইফতেখারুজ্জামান তার মধ্যে অন্যতম। আমি এখন ডক্টর ইফতেখারুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলবার জন্য। ধন্যবাদ মনির ভাই। সম্মানিত সভাপতি, আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের সঞ্চালক মনির ভাই এবং আমাদের সকলের শ্রদ্ধেয়, আমার ব্যক্তিগতভাবে সকলের শ্রদ্ধেয় সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সাথে বসে একসাথে আপনাদের কথা শোনা এবং আলোচনার সুযোগ পাওয়া, এই যে সৌভাগ্য সেটা আপনারা আমাদেরকে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি। তবে আমি শুরুতে বলবো, মনির ভাই আমার যে পরিচয়টা দিলেন, আপনারা সবাই মোটামুটি আমাকে আগের থেকে চিনেন। সেই পরিচয়ের কারণে আমার নিজের ভিতরে একটা সন্দেহ ছিল যে আমি দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছিলাম, সেটার প্রতি যৌক্তিকতা ছিল, কারণ এই কাজটা আমি করার চেষ্টা করেছি দীর্ঘকাল। কিন্তু সেইটার কাজ শেষ হওয়ার পর আমার উপর যখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য হওয়ার দায়িত্বটা অর্পিত হওয়ার প্রস্তাবটা আসলো, আমি ঠিক শিওর ছিলাম না এই ভূমিকাটা আমার জন্য সুইটেবল কিনা, বা আমাকে এই জায়গায় বসতে দেখে আমাদের প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ কমফোর্টেবল ফিল করবেন কিনা। আমি অনেস্টলি ফ্র্যাঙ্কলি কথা বলছি, কারণ আমার কাজের ফলে রাজনৈতিক দলগুলোর সাথে, মানে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমার একটা লাভ এন্ড হেট রিলেশনশিপ। অনেকের কাছে আমি প্রিয়, অনেকের কাছে আমি রাষ্ট্রদ্রোহী। এই পরিচয় আমি নিজেকে পরিচিত ভেবেছি সবসময়। তারপরেও আমি এই পরিচয় থেকেই, যেহেতু আমাদের কাজটা হচ্ছে রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থটাকে প্রমোট করার চেষ্টা করা, সেই লক্ষ্যে কাজ করেছি এবং সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ভূমিকাটার কারণে এটি আমি সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করেছি এবং আমি নিজেকে পুরস্কৃত ভাবছি। এবং যেটি উনিরা বললেন যে আসলে সালাউদ্দিন ভাই সহ আমাদের শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, আমাদের প্রতিবেদক সংস্কার কমিশনের প্রতিবেদনটির প্রায় সিংহভাগ প্রস্তাব প্রায় শতভাগ রাজনৈতিক দল ইতিবাচকভাবে গ্রহণ করেছেন, প্রস্তাবনাগুলো মেনে নিয়েছেন এবং আমি নিজেকে একজন পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে ভেবেছি। স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে যখন পরীক্ষা দিতাম, পরীক্ষার ফল কি হয় সেটা নিয়ে চিন্তিত ছিলাম। খুবই অনেস্টলি বুকে হাতিয়ে বলতে পারি, যখন আমরা স্প্রেডশিটগুলো আপনাদের কাছে প্রেরণ করেছিলাম, তার ফলটা দেখার জন্য আমি উৎকণ্ঠা নিয়ে বসেছিলাম। যে ফল যখন আসলো তখন ভাবলাম যে আমি আরো একবার জীবনে উত্তীর্ণ হলাম এবং সেই যে উত্তীর্ণ হওয়ার অনুভূতি, সেটাকে ধারণ করেই এই আলোচনায় অংশগ্রহণ করেছি।
আজকে শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে কৃতজ্ঞতা যেরকম জানাচ্ছি, একইভাবে আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন, সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের দিকে জাতি তাকিয়ে আছে। আমাদের যে কর্তৃত্ববাদের যাতার ফলে আমরা গত 16 বছর 17 বছর সাফার করেছি, তার পেছনে অনেক উপাদান অনেকভাবে বিশ্লেষণ করা যাবে, কিন্তু আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি তার অন্যতম উপাদান ছিল দুর্নীতি। দুর্নীতিকে সুরক্ষা দিতে হবে, দুর্নীতিকে প্রশ্রয় দিতে হবে, দুর্নীতি সুযোগ সৃষ্টি করতে হবে, দুর্নীতিকে বিচারহীনতা দিতে হবে। এইটি নিশ্চিত করার জন্য কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে। বাংলাদেশে যে আত্মত্যাগের বিনিময়ে, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে সেই পট পরিবর্তন সংগঠিত হয়েছে, এবং তার ধারাবাহিকতায় আমরা যেই জায়গায় আজকে আসছি এবং যে আলোচনার মাধ্যমে আজকে আমাদের এই ঐক্যমত্য কমিশনের আপনাদের সাথে, আমাদের জাতীয় নেতৃবৃন্দের সাথে শেষ অধিবেশনটি হচ্ছে, আশা করি শেষ অধিবেশনটি হচ্ছে, এই পর্যায়ে আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন যে যে অঙ্গীকারগুলো আমরা সবাই মিলে করলাম, অন্যান্য রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাগুলোর পাশাপাশি বিশেষ করে দুর্নীতি বিরোধী অঙ্গীকার যেটা আমরা সবাই মিলে করলাম, সেটা যেন আমরা নির্বাচনের পর ক্ষমতায় থাকি বা ক্ষমতার বাইরে থাকি। প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু ভূমিকা আছে বাংলাদেশের দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ করার ক্ষেত্রে ভূমিকা অবদান রাখা। সেই কাজটি যেন আমরা সবাই মিলে করতে পারি। দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে যেন শত্রু হিসাবে চিহ্নিত না হই, সেই বিষয়গুলো ধারণ করবেন দয়া করে। এবং তাহলেই কিন্তু আমাদের যারা শহীদ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই সুযোগটি আজকে পেয়েছি, জাতি পেয়েছে, তাদের প্রতি সত্যিকার শ্রদ্ধা প্রদর্শন, শ্রদ্ধা সম্মান জানানো হবে এবং আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। রাষ্ট্র সংস্কার যেই আঙ্গিকেই দেখি না, যে দৃষ্টিভঙ্গিকেই দেখি না কেন, আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার অর্থহীন। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং লিখে দিতে পারি, যত রাষ্ট্র সংস্কারের কথা, যতগুলো অঙ্গীকার আমরা করেছি আমাদের জাতীয় জুলাই সনদে, একটি অঙ্গীকারও কিন্তু কার্যকর বাস্তবায়ন হবে না যতদিন পর্যন্ত আমরা দুর্নীতি নিয়ন্ত্রণের প্রতি সত্যিকার অর্থে অঙ্গীকারাবদ্ধ থাকতে পারবো এবং সেটি নিজেরা চর্চা করতে পারবো। আমরা সকলেই পরিবর্তন চাই, রাষ্ট্রের সংস্কার চাই, সকল অঙ্গনে পরিবর্তন চাই, কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, আরো একবার কৃতজ্ঞতা। জীবনের একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে যেটি, এবং ইতিহাসের সাক্ষী, যেটা আমরা সকলেই, আমরা যারা এখানে ঐক্যমত্য কমিশনের সদস্য ছিলাম, আপনাদের সাথে কাজ করে এনজয় করেছি। অনেক বিতর্ক হয়েছে, এমনকি ওয়াকআউট হয়েছে সংসদের মতো, তারপরও একটা অত্যন্ত ইতিবাচক পরিবেশ আমরা বজায় রাখতে পেরেছি আপনাদের অবদানের কারণে। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আর আমি আমার কমিশনের সম্মানিত সদস্যবৃন্দকে আরো একবার ধন্যবাদ দিব। বিশেষ করে মনির হায়দার সম্পর্কে একটু না বললে নয়, কারণ যে কাজটি তিনি, আপনারা সবাই দেখেছেন যে কাজটি তিনি করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। রিয়াজ ভাই সভাপতিত্ব করেছেন, আমরা সহযোগী ছিলাম, নীরব সহযোগী বেশিরভাগ ক্ষেত্রে। রিয়াজ ভাই আমাদের সকলের পক্ষ থেকে দায়িত্বটা নিয়েছেন অত্যন্ত ধৈর্যের সাথে, কিন্তু মনির হায়দার এইভাবে দক্ষতার সাথে সঞ্চালনা করেছেন এবং পর্দার পেছনে এবং সামনে দুই অবস্থান থেকেই আমাদের এই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, ক্যাটালিস্টের অনুঘটকের ভূমিকা পালন করেছেন, সেটাও তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আর আমাদের কমিশনের সেক্রেটারিয়াল সাপোর্ট থেকে শুরু করে অন্য যারা সহকর্মীরা সহযোগিতা করেছেন, গণমাধ্যমের সহকর্মী, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ ডক্টর ইফতেখারুজ্জামান। আমন্ত্রণ জানাচ্ছি বিচারপতি ইমদাদুল হক সাহেবকে। তিনি আপাদমস্তক একজন বিচারক। আমরা ফ্যাসিবাদী আমলে শুনেছি যে শপথবদ্ধ বিচারক,
বক্তৃতা দিয়ে বলেছেন, শপথবদ্ধ রাজনীতিক, দুঃখিত, শপথবদ্ধ রাজনীতিক। তো ওইভাবে যে আমাদের বিচারালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং বিচার বিভাগের উপর মানুষের আস্থা শূন্যে নামিয়ে এনেছিল, সেই ধ্বংসপ্রাপ্ত বিচার বিভাগকে স্বমহিমায় ফিরিয়ে আনা বা সেই জায়গায় নিয়ে যাওয়া, জনগণের সত্যিকারের একটা নির্ভরতার আস্থার জায়গায় পরিণত করবার জন্য যে ধরনের সুপারিশ বা প্রস্তাবনা তৈরি করা দরকার, আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন সেটা করেছে এবং বিচারপতি ইমদাদুল হক তার অন্যতম সদস্য ছিলেন এবং পরবর্তীতে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এখন বিচারপতি ইমদাদুল হককে অনুরোধ করছি বিনীতভাবে তার বক্তব্য দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমাদের ঐকমত্য কমিশনের সম্মানিত সহসভাপতি এবং এই সমাবেশের সভাপতি, কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিতি আসলে এখানে এখন 10:30 বাজে, বিলম্ব হয়ে গেছে, আমাদের অনেকের খাওয়ার সময় হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলি। এই কমিশনে কাজ করতে এসে বিরল অভিজ্ঞতা হয়েছে। আমার ব্যক্তিগত নয়, শুধু ব্যক্তিগত নয়, এটা আমাদের জাতীয় জীবনের, আমি বলবো যে একমাত্র ঘটনা। বিরল বললে কম বলা। আমাদের জাতীয় জীবনে এইরকম সমাবেশ, উদ্যোগ, প্রচেষ্টা হয়, এটা আমরা সবাই স্বীকার করছি, বলছি, এবং এটা যাদের আত্মত্যাগের বিনিময়ে হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর তাদের যে কারণে তারা আত্মত্যাগ করেছেন সেই শহীদদের কথা মনে রেখে প্রতিদিন আমরা তার প্রতিটা বৈঠকে আমরা তাদের স্মরণ করেছি। এইটা আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের পলিটিশিয়ানদের সম্পর্কে নানা ধরনের কথা প্রচলিত আছে। তার মধ্যে নেগেটিভ একটা কথা হচ্ছে যে পলিটিশিয়ানরা ঝগড়া করে, অযথা তর্ক করেন, অন্যকে গালিগালাজ করেন, একজন আরেকজনের কথা শুনেন না। এটা টোটালি বিপরীত চিত্র এখানে আমরা দেখেছি। সহমর্মিতা, অন্যের কথা শোনার মতো ধৈর্য এবং শৃঙ্খলা বজায় রাখা, এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোয়ালিটি গুলো খুব একটা দেখা যায় না। অথচ আমরা বরং আমি বলতে পারি যে টেলিভিশনে নানা ধরনের শো হয়, যেমন টক শো হয়। এই টক শোতে আমরা মাঝে মধ্যে এমন সব ঘটনা দেখেছি লাইভে, পলিটিশিয়ানদের সম্পর্কে এক ধরনের বিরূপ ধারণা তৈরি হয়েছে। আমেরিকাতেও এটা বিচিত্র নয়। নিক্সন অনেক আগে বলে গেছেন, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ ডার্টি ট্রিক্স। এই ডার্টিনেসের অপোজিটে আমরা এই ফোরামে সম্পূর্ণ বিপরীত চিত্র পেয়েছি। এই জন্যে আমরা জাতি হিসেবে অবশ্যই গর্ব করতে পারি। অন্যান্য দেশে এরকম ঘটনা খুব একটা দেখা যায় না। আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্ট, আমাদের প্রফেসর আলী রিয়াজ হয়তো আরো ভালো বলতে পারবেন যে এরকম 30-32টা রাজনৈতিক দল মাসের পর মাস ধরে আলোচনা করছেন এবং মতৈক্য বোঝাচ্ছেন। আমরা মোটামুটি সেটাকে সম্ভব করেছি এই জুলাই সনদের মাধ্যমে। তবে আমার একটি শঙ্কা আছে। এই জুলাই সনদ আমরা সই করলাম, এখানে নানা ধরনের উপস্থাপনা হয়েছে, সই করলাম, সংবিধান এর অংশ হলো, সংবিধান সংস্কার হলো। সংখ্যাটা হলো এই, আমার যে সংস্কার যে চলমান প্রক্রিয়া, এটাকে বাস্তবায়ন করা লাগে, প্রতিদিন চর্চা করা লাগে। আমরা কতটুকু এটা করতে পারব? আমার প্রত্যাশা যে এখানে যারা এখানে ভূমিকা রেখেছেন
পলিটিশিয়ানরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তাদের সামনে বড় চ্যালেঞ্জ ভবিষ্যতে রয়েছে। এই ভবিষ্যৎ চ্যালেঞ্জ কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। আমরা বলা চলে অনবটকের ভূমিকা পালন করেছি, একটা ফোরাম আমরা তৈরি করে দিয়েছি, আপনারা আলোচনা করেছেন, আপনারা ঐক্যমত হয়েছেন, আপনারাই পার্লামেন্টে গিয়ে এটাকে আইন সংবিধান হিসেবে জাতির সামনে তুলে ধরবেন, আপনারা এটা বাস্তবায়ন করবেন, নেতৃত্ব আপনাদের। সুতরাং চ্যালেঞ্জ আপনাদের সামনে বেশি। বিচারের কথা যদি বলেন, বিচার হলো পিস টাইম একটা প্রক্রিয়া। যখন ঘটনা ঘটে যায়, যুদ্ধ হয়ে যায়, আন্দোলন হয়ে যায়, তখন বিচার হয় না, পরে হয়, এবং এটা দীর্ঘ প্রক্রিয়া। সেটা বাংলাদেশে বিঘ্নিত হয়েছে নানাভাবে। আমরা সেটাকে মোটামুটি পথে নিয়ে আসার একটা চেষ্টা করেছি এই ফোরামের মাধ্যমে। বিচার হচ্ছে সমাজের একটা নেগেটিভ সাইড। নেগেটিভ সাইড এই অর্থে যে ডিসপিউট হয়, ভায়োলেশন অফ ল হয়, তখন বিচারে যায়। ডিসপিউট যদি না হয়, ভায়োলেশন না হয়, সেটাই কাম্য। এবং এইটা না হওয়া যাতে না আসে, এটার অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে লিডার হিসেবে আপনাদের। আশা করি আমরা এই 1 বছরের প্রক্রিয়ায় যে বিষয়গুলো সম্পর্কে অক্ষমতে পৌঁছালাম, সেগুলো বাস্তবায়ন আপনাদের মাধ্যমে হবে, আপনারা নেতৃত্ব দিবেন। এইটা জাতির প্রত্যাশা। এটা করতে গিয়ে আমরা আমাদের কমিশনের তরফে আমরা কিছু প্রচেষ্টা করেছি, অনেকের সহযোগিতা পেয়েছি, মিডিয়া সহ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এখানে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মনির হায়দার সাহেব আয়োজন করেছেন, থ্যাংক ইউ। আমাদের এই ফোরামের লিডার রিয়াজ ভাই, ওনার ধৈর্যের প্রশংসা অনেকেই করেছেন, আমি আরেকবার একটু যোগ করছি। উনি রিয়েলি এই প্রশংসার যোগ্য, এবং ওনার নেতৃত্বে আমরা যে অর্জনটুকু করছি সেটুকু সার্থক হবে, আমাদের সবার প্রচেষ্টা সার্থক হবে যদি এটার বাস্তবায়ন হয়, আমরা ধরে রাখি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব বিচারপতি এমদাদুল হক। এবার তিনি সম্ভবত আমাদের এই ফোরামের তরুণতম, সবচাইতে তরুণ। তাকে কিংবা অন্য সবাইকে আমরা সবাই চিনি, কিন্তু তারপরও আজ আমি কিছু ভূমিকা দিচ্ছি। আমেরিকাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, খুব আরামের জীবন ছিল, ছেড়ে চলে এসছেন প্রায় 42 বছর আগের কথা, দেশের জন্য কিছু করবেন বলে। আচ্ছা, সালাউদ্দিন ভাই বলছে আমেরিকা বেঁচে গেছে, এটা কি ওনাকে কমপ্লিমেন্ট দিল কিনা আমি জানি না। নাসাতে কাজ করেছেন, আমরা জানি, স্বপ্নে, বহু মানুষের স্বপ্নের জায়গা নাসাতে কাজ করেছেন। একা আসেননি, তার বড় সন্তান বাংলাদেশের হিস্ট্রিতে সবচাইতে সমৃদ্ধ ক্রেডেনশিয়াল যার, MIT থেকে ব্যাচেলর, স্ট্যানফোর্ড থেকে মাস্টার্স, কেমব্রিজ থেকে PhD, এরকম মানুষ বাংলাদেশে খুব রেয়ার। সেই ছেলেকেও সঙ্গে নিয়ে এসছেন, দেশে কাজ করতে হবে, যায় নাই আমেরিকায়, এখনো দেশে কাজ করে। ডক্টর বদিউল আলম মজুমদার, তার কোনো ডাক নাম তার বাবা মা রেখেছেন কিনা জানি না, আমাদের পরিচিত লোকজন বলে সুজন, মানে ডক্টর বদিউল আলম মজুমদার এই নামের চাইতে সুজন নামে বেশি পরিচিত। এই ব্যানারে গত 3 দশকেরও বেশি সময় ধরে দেশের গণতন্ত্রায়ন, সুশাসন, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, সর্বোপরি একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তুলবার কাজে নিরবচ্ছিন্নভাবে, যেটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বলি, সেই কাজটি করে গেছেন। ডক্টর বদিউল আলম মজুমদার ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য হিসাবে অসাধারণ ভূমিকা রেখেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। অনেক ধন্যবাদ মনির। মনির তো বলেই দিয়েছে, আমি আমার এই সহকর্মীদের মধ্যে জ্যেষ্ঠতম। এবং মনির আরো বলেছে আমি কিছু কিছু কাজ করেছি যেগুলো গুরুত্বপূর্ণ অনেকের দৃষ্টিতে। তো আমি মনে করি এই গত প্রায় 1 বছরে, গত অক্টোবর মাস থেকে
এক বছর তো হইল আর কি, যে আমি যে কাজটা করেছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। খুব কম ব্যক্তির এই বিরল সৌভাগ্য হয় যে একটা জাতির নির্বাচনী ব্যবস্থাকে পরিচালিত করার, যে নির্বাচনী ব্যবস্থা যে নির্বাচনে চলে গিয়েছে সেই নির্বাচন থেকে ফিরিয়ে আনার, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কিছু সুপারিশ দেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণের জন্য ভূমিকা রাখার খুব কম ব্যক্তির জীবনে বিরল সৌভাগ্য ঘটে। তো আমি সেই রকম একজন ভাগ্যবান। তো আমি নিজেকে ধন্য মনে করছি আমি এই সুযোগ পাওয়ার জন্য, আপনাদের মতো ব্যক্তিদের সাথে কাজ করার, আমার সহকর্মীদের সাথে কাজ করার যে সুযোগ, সেটা জন্য আমি কৃতজ্ঞ। আর আমি মনে যেটা বলেছে, আমি গত প্রায় 3 দশক থেকে লড়াই করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, স্বৈরাচারী এবং এই জন্য নিগ্রহের শিকার হয়েছি। আপনারা অনেকে জানেন আমার বাড়ি আক্রান্ত হয়েছিল। এখন স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনো বিদ্যমান। এই স্বৈরাচারী ব্যবস্থাকে দূর করার জন্য, এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের সাথে কাজ করার, আমার সহকর্মীদের সাথে কাজ করার সেই এক অনন্য সুযোগ, ঐতিহাসিক সুযোগ, ইতিহাস সৃষ্টিকারী সুযোগ আমরা গত 1 বছরে যা করেছি। এবং আমার সহকর্মীরা বলেছে আপনারা সেই একটা ইতিবাচক পরিবেশে যে রাজনীতিবিদদের যে অনেকে যে আমাদের তো ধারণা আছে, অনেকেরই ধারণা আছে যে রাজনীতিবিদরা একে অপরের ছায়া মারে না, এবং আমরা নিশ্চিহ্ন করার রাজনীতিতে আমরা জড়িত। তা সত্ত্বেও আপনারা অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন গত এই কমিশনের অধীনে গত 6 মাসের বেশি সময় ধরে আপনারা এই একত্রে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আপনারা বিভিন্ন বিষয়ে বিতর্ক করে, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য উত্থাপন করে, আবার একই সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এইসব আলাপ আলোচনা করে আপনারা অসাধারণ দৃষ্টান্ত, ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো আপনারা, আমার মনে হয় আপনারা প্রশংসার প্রাপ্ত আপনাদের এই অসাধারণ অবদানের জন্য। আর যেই প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম, আমার নিজেরও সন্দেহ ছিল। আমরা এই সম্মিলিতভাবে যে কাজটা করেছি, অতীতে কেউ এই কাজ করেনি, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কেউ এমন কাজ করেনি। তাই এটা ঐতিহাসিক কাজ, অনন্য কাজ, কোনোদিন এর কোনো দৃষ্টান্ত নেই। তাই আমরা যেভাবে শুরু করেছিলাম, আমাদের সামনে কোনো পথরেখা ছিল না। আমরা আমাদের সহসভাপতির নেতৃত্বে মনির হায়দারের অনন্য অনুঘটকের ভূমিকায় আমরা যা করেছি, আমার মনে হয় এর চেয়ে ভালো কেউ করতে পারত না। আমার মনে হয় আমি ভাবতে পারি না এমন অন্য কেউ যে আলী রিয়াজ যে নেতৃত্ব দিয়েছে সেই রকম নেতৃত্ব দিতে পারত। এবং মনির হায়দারের, আমি যতজনের কথা শুনি সবাই মনির হায়দারের বন্ধু, মানে এটা অকল্পনীয়। যে মনির হায়দারের যে অনুঘটকের ভূমিকা, আমরা যে কাজটা করেছি, শুধু এখানেই আপনাদের সাথে আলাপ আলোচনা হয়নি, আপনাদের সাথে পর্দার অন্তরাল আলোচনা হয়েছে, ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে, এবং মনির হায়দার এগুলো নিজে করেছে কিংবা আয়োজন করেছে। তাই মনির হায়দারের এই অসাধারণ অনন্য অনুঘটকের ভূমিকা না হলে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। আর আমাদের সহসভাপতি, তার নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব, এটা অনেকেই বলেছেন, আমি আবারও জোর দিয়ে বলতে চাই, আমি মনে করি না যে দ্বিতীয় কোনো ব্যক্তি, আমাদের তরিটা যে এখন তীরের কাছাকাছি এসছে, আমি নিশ্চিত যে এটা তীরে ভিড়বে। আর যদি না ভিড়ে, আমরা কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব। তো তার নেতৃত্বে এটা ঘটেছে। তো আমি মনির হায়দারকে এবং একই সাথে আলী রিয়াজকে ধন্যবাদ দিই, এবং আমার সহকর্মীরা
তাদের সাথে ইট ওয়াজ এ প্লেজার, ইট ওয়াজ একটা শিক্ষণীয় অভিজ্ঞতা। তাদের সাথে কাজ করে আমরা একে অপরের কাছ থেকে শিখেছি এবং আপনাদের কাছ থেকেও শিখেছি। এবং আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিই, সকলকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে আমি ধন্যবাদ দিই আমাদের যারা পেছনে বসে আমাদের এই কাজে সহায়তা করেছে, তাদের সহায়তা ছাড়াও আমরা সফল হতে পারতাম না। তো আমরা এখনো পুরোপুরি সাফল্য অর্জন করি নাই, তবে আমি আশাবাদী যে আমরা সাফল্য অর্জন করব, কারণ আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা এই যেসব ব্যক্তিরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের আমরা এই আত্মত্যাগ বৃথা দিতে পারি না। তো আমি বিশ্বাস করি আমরা সকলেই সেই লক্ষ্যে কাজ করব। আমরা তীরে ভিড়াবো, আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব এবং যার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ। এবং যতটুকু সাফল্য অর্জন করেছি আমি এটা আপনাদের সাফল্য, আমরা সহায়কের ভূমিকা পালন করেছি। তাই আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আমি আবারও সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর বদরুল আলম মজুমদার। ডক্টর তোফায়েল আহমদ, আমরা নিশ্চিত হতে পারছিলাম না, ডক্টর তোফায়েল আহমদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। একটু আগে আমরা খবর দেখলাম যে তিনি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। অত্যন্ত শোকের, এবং ডক্টর মজুমদারের দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন, স্থানীয় সরকার নিয়ে তারা একসঙ্গে কাজ করেছেন। আমিও একসঙ্গে ওনার সঙ্গে অনেক কাজ করেছি। প্রফেসর তোফায়েল আহমদ আমার দীর্ঘদিনের বন্ধুই নয় শুধু, তিনি আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। তারপরে তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান বানানো হয়। তো তার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, দীর্ঘদিনের ঘনিষ্ঠতা, আমরা বহু পথ একত্রে অতিক্রম করেছি, বহু সময় একত্রে কাটিয়েছি। তো এই তার আত্মার শান্তি কামনা করি, একই সাথে তার পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। এবং এটা আমাদের জাতির জন্য বিরাট একটা লস, আমরা বিরাট ক্ষতির, আমরা নিরাপত্তা আমরা দোয়া করতে পারি। আমরা এখনই করব নাকি আচ্ছা, তাহলে আমরা মরহুম জনাব ডক্টর তোফায়েল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করি দাঁড়িয়ে। এবং যারা দোয়া করতে চান, আমরা সবাই নিজেদের মতো করে তার জন্য দোয়া করি। আমাদের এই আয়োজন এবং পোশাকের রাষ্ট্রের জন্য আল্লাহ কবুল করে নাও। আমরা সবাই আল্লাহ সমবেদনা প্রকাশ করছি, আমাদের এই সমবেদনাকে আল্লাহ কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সবাইকে। আমরা বসি। মাননীয় সহ সভাপতি, আমি কি 2 মিনিট পাবো নাকি? আপনারা কি বলেন, আমার কি 2 মিনিট সময় পাওয়া উচিত? আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই। আমার আসলে প্রথমে ক্ষমাই চাওয়া উচিত, কারণ আমি এমন একটা দায়িত্ব অন্তত এই ফোরামে ছিলাম যে আমি নিশ্চিত হাসি মুখে অনেকে আমাকে সহ্য করেছেন, কিন্তু আমি অনেকের মনে কষ্ট দিয়েছি, এবং সেটা নিশ্চয়ই ইচ্ছে করে দিইনি। আমার দায়িত্বের কারণেই সেটা হয়তো অনেককে দিতে হয়েছে কষ্ট। আমি একদম আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো আচরণে, কথায়, এই গত কয়েক মাসের এই পথ চলায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। এরপর আমি ধন্যবাদ জানাই প্রথমত আপনাদের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের
চলতি বছরের 15ই ফেব্রুয়ারি এই অডিটোরিয়ামে যেদিন আমরা আনুষ্ঠানিকভাবে প্রথম পথ চলা শুরু করেছিলাম এবং আপনাদের অনেকের সঙ্গে বহুদিন পরে আমার এখানে প্রথম দেখা হয়েছিল। 2014 সালে জীবন নিয়ে কোনো মতে দেশান্তরী হওয়ার আগে আপনাদের অনেকের সঙ্গেই আমার নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আমার অ্যাক্টিভিজমের কারণে। তারপরে দেশান্তরে থাকাকালীন অনেকের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু দেখা হবার সুযোগ খুব কমই হয়েছে। এবং সেই 15ই ফেব্রুয়ারি যখন আপনাদের সঙ্গে দেখা হয়েছে, আমি অভিভূত হয়ে দেখলাম যে আপনারা আমাকে কি দারুণভাবে গ্রহণ করে নিয়েছিলেন। এবং আমার সেই যে উদ্দীপনা সেখান থেকে আমি পেয়েছি, আমি সেই উদ্দীপনা নিয়ে এখন পর্যন্ত চলবার চেষ্টা করছি। আমাদের এই যে এই আয়োজন, এটা বারবার বলেছি, না বললেও আমরা সবাই জানি, এটা জুলাই অভ্যুত্থানের সরাসরি ফসল। এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর প্রচেষ্টা এবং এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রচেষ্টা। আমার কাছে জুলাই অভ্যুত্থানের খুব সরল একটা ব্যাখ্যা আছে, আমি জানি আমার মতো আরো অনেকের আছে। আমি দেশান্তরে থাকা অবস্থায় 2023 সালে আমার বাবাকে হারাই, কিন্তু আমি আমার বাবাকে শেষবারের মতো দেখতে আমি আসতে পারিনি। এবং জুলাই অভ্যুত্থানের পরপরই আমি এসে আমার মাকে দেখে চলে গিয়েছিলাম এবং যাওয়ার কিছুদিন পরে আমার মা বিদায় নেন। পার্থক্যটা হলো এবার আমি আমার মাকে শেষ বিদায় জানাতে আসতে পেরেছিলাম। জুলাই অভ্যুত্থান না হলে আমি হয়তো আমার মাকেও শেষবারের মতো দেখতে পেতাম না। সে কারণে জুলাই অভ্যুত্থানের অর্থ আমার কাছে অন্যরকম। আমি আমাদের জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন, যারা জীবন দিয়েছেন, যারা নানা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সরাসরি, তাদের কাছে আমার কৃতজ্ঞতা আমি ভাষায় কোনোদিন প্রকাশ করতে পারবো না। তাদেরকে নিয়ে নানা কথা হতে পারে, নানা নতুন বিষয় আসতে পারে সামনে, কিন্তু আমার এই কৃতজ্ঞতা চিরকালের কৃতজ্ঞতা। আমি ডক্টর পিয়াস করিমের কথা মনে করি। রিয়াজ ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দেশান্তরী হবার আগে পর্যন্ত আমরা যে কয়েকজন মিডিয়াতে নিয়মিত উপস্থিত থাকতাম এবং ফ্যাসিবাদের সেই সূচনা কালে আমরা সেটার কড়া সমালোচনার পথ বেছে নিয়েছিলাম এবং যেটার পরিণতিতে দেশান্তরী হতে হয়েছিল। এই মুক্ত দেশে এসে পিয়াস ভাইকে ফিরে পাবো না, এটা কোনোদিন ভাবিনি। আমি মরহুম এবিএম মুসা ভাই, আমরা ভাই বলতাম, প্রবীণ সাংবাদিক, কোনোদিন ভাবিনি যে মুক্ত দেশে এসে আর মুসা ভাইকে পাবো না। টেলিভিশনে কথা বলে বের হওয়ার পরে ফোন করে সবসময় উৎসাহ দিতেন। এরকম আরো অনেককে আমরা হারিয়েছি এই ফ্যাসিবাদের কালে। আজকে যখন এই প্রক্রিয়ায় যুক্ত হই, তখন তাদের কথা খুব মনে পড়ে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা স্বচ্ছ ব্যবস্থা, একটা জবাবদিহিমূলক ব্যবস্থা, একটা আইনের শাসনের ব্যবস্থা, এটা দেখবার জন্য তারা সবচাইতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। আমরা তাদের হারিয়েছি। ব্যক্তিগতভাবে আমার এই কাজে যুক্ত হওয়া, এটা তো আমার ইচ্ছায় আসলে হয়নি, কিন্তু আমার নিয়তি আমাকে এখানে নিয়ে এসছে। আপনাদের উদ্দেশ্যে বলি যে আমার জীবনের সবচাইতে স্বপ্নের কাজ হলো এটা, অন্য কিছু না। এর চাইতে আরো বড় কোনো পদ, পজিশন, ক্ষমতা, সুযোগ সুবিধা, ভোগ বিলাস, এগুলো না। আমি দেশান্তরী হবার আগে যে কাজটুকু মাথায় ঢুকেছিল, ডক্টর বদিউল আলম মজুমদার এবং তার মতো আরো কয়েকজন ঢুকিয়ে দিয়েছিলেন মাথার মধ্যে এটা। এবং সেই যে নেশা মাথায় ঢুকেছিল, এই রাষ্ট্রের গণতন্ত্রায়ন, এই রাষ্ট্রে একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থা, এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাবার কাজে যদি সামান্যতম কোনো অবদান, ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটাই ছিল জীবনের সবচাইতে বড় আরাধ্য। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং যাদের উসিলায় আমি এই কাজে যুক্ত হতে পেরেছি, তাদের কাছে আমার গভীর কৃতজ্ঞতা অন্তরস্থল থেকে, যে আমাকে আমার স্বপ্নের কাজটায় যুক্ত হবার সুযোগ তারা করে দিয়েছেন। আমরা হয়তো আমাদের স্বপ্নের সবটুকু স্পর্শ করতে পারবো না, কিন্তু স্বপ্ন স্পর্শ করার পথটা তো আমরা হেঁটেছি, এখনো হাঁটছি। এটাই আমার জীবনের সবচাইতে বড় সৌভাগ্য। কতদিন বাঁচবো, ভবিষ্যতে আর কোন কাজে যুক্ত হব, আর কি করতে পারবো না পারবো সেটা জানি না,
কিন্তু যেটুকু পেরেছি আমি এটাকে আমার জীবনের বড় পূর্ণতা মনে করি। যেহেতু এগুলো সব রেকর্ডেড, পাবলিকের সামনে আমরা আলোচনা করেছি, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, সনদ আকারে লিপিবদ্ধ হয়েছে, কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে এগুলো বাস্তবায়িত হবে বিশ্বাস আমার আছে, আজ হোক কাল হোক। সুতরাং আসল কাজটা আমরা করে ফেলেছি এবং এই তৃপ্তি আমার বাকি জীবনের চলার পথেও এবং বাকি জীবন এ ধরনের কাজে যুক্ত থাকবার একটা নিরন্তর উৎসাহ হিসাবে কাজ করবে। আমার কথা এখানেই শেষ। আমি আমাদের কমিশনের যে সমস্ত কর্মকর্তা এবং স্টাফরা আছেন তাদের সঙ্গে হয়তো আরো কিছুদিন আমরা কাজ করব, কিন্তু আজকে আপনাদের উপস্থিতিতে গণমাধ্যমের সামনে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা যে তারা দিন রাত আমাদের সঙ্গে থেকে তাদের অফিসিয়াল আওয়ারের বাইরে কাজ করেছেন। আমরা তাদেরকে অনেক সময় কষ্ট দিয়েছি, অনেক সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, রাগারাগি করেছি, তাদের কাছেও ক্ষমা চেয়ে নিই। এবং তারা কষ্ট করেছেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এক ঐতিহাসিক কাজের অংশ হয়েছেন তারা। এখন আমি প্রফেসর আলী রিয়াজ ভাইয়ের কাছে যাব। আলী রিয়াজ ভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখা হয় খুব বেশি দিন আগের কথা না, ওনাকে আমি চিনি অনেক আগে থেকে। উনি হয়তো আমার নাম জানেন কি জানেন না আমি জানি না। তার সঙ্গে আমার প্রথম দেখা হয় 2024 সালের আমিডামি ইলেকশনের পরে। আমরা ওয়াশিংটন ডিসিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে প্রথম সামনাসামনি দেখা হয়। আর দ্বিতীয়বার দেখা হয় মুক্ত দেশে ঢাকায় এসে। আলী রিয়াজ ভাই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, তার আগে সংবিধান সংস্কার কমিশনের সভাপতি ছিলেন, প্রধান ছিলেন। সমালোচনা আমাদের সবার অনেকেরই হয়। আলী রিয়াজ ভাইয়ের কি ভূমিকা এটা হয়তো দেশের ভেতরে থাকা অনেকে জানে না, জানবে না, জানার কথাও না। তিনি যুক্তরাষ্ট্রের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশ প্রফেসর এবং আমেরিকাতে একজন খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে অত্যন্ত সমাদৃত। আমেরিকার মেইন স্ট্রিম যত থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আছে বেশিরভাগের সঙ্গেই তার সক্রিয় অংশগ্রহণ, নানাভাবে যুক্ত তিনি। আমি 10 বছরেরও বেশি দেশান্তরে ছিলাম। এই সময়টায় পৃথিবীর যত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যম আছে, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, CNN, এই সমস্ত গণমাধ্যম, তারপরে ফরেন পলিসি ম্যাগাজিন, দ্য ডিপ্লোমেট, এই ধরনের মিডিয়াগুলোতে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর লিখে যাওয়া, আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের মানুষের নিপীড়ন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমেনে খেলার যে চিত্র তিনি নিরন্তর তুলে ধরে গেছেন। তিনি একটার পর একটা বই লিখেছেন, কিভাবে বাংলাদেশে ফ্যাসিবাদ এখানে চেপে বসেছে, মানুষকে কিভাবে জিম্মি করে ধরেছে, এই কাজগুলো তিনি নিরবচ্ছিন্নভাবে করে গেছেন। আমি বিশ্বাস করুন, আমি এই সমস্ত কাজে তার কোনো জুড়ি, তার সঙ্গে তুলনা করবার মতো যদি দ্বিতীয় কেউ থাকে আপনারা আমাকে বলতে পারেন। কিন্তু তার সমালোচকরা এই জিনিসগুলো এড়িয়ে গিয়ে সাধারণ মানুষের কাছে প্রপাগান্ডা চালায়, মিথ্যা তথ্য দেয়। আমি গত 8 মাসের অভিজ্ঞতায় বলি, যে কাজের নেতৃত্ব প্রফেসর আলী রিয়াজ দিয়েছেন, ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আমাকে যদি বলে তার বিকল্প কাউকে এই কাজের জন্য খুঁজে বের করতে, আমি পারবো না। আমার জগৎ হয়তো ছোট, এই জন্য আমি পারবো না। আমি জানি না আপনাদের কাছে কোনো বিকল্প আছে কিনা। আমি প্রফেসর আলী রিয়াজের কাছে কৃতজ্ঞ যে এই কাজে আমাকে তিনি যুক্ত রেখেছিলেন, ভূমিকা রাখবার সুযোগ দিয়েছিলেন। আমি প্রফেসর ইউনুস, আমার বস, আমি প্রফেসর ইউনুসের কাছে কৃতজ্ঞ, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আমাকে এই কাজে যুক্ত হবার সুযোগ দিয়েছেন। আমি এখন প্রফেসর আলী রিয়াজের কাছে যাই, মাননীয় সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশন। একটু স্মরণ করি যে ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, আমরা যেখানে ছিলাম নানাভাবে অ্যাক্টিভ ছিলাম। এর মধ্যে আমাদের একটা অর্গানাইজেশন ছিল ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, আপনারা অনেকেই সেখানে যুক্ত হয়েছিলেন। প্রফেসর আলী রিয়াজ এবং ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে শুরু হয়েছিল এবং সারা পৃথিবীর বিপুল সংখ্যক একাডেমিক বিশেষজ্ঞরা এটার সদস্য ছিলেন। এবং আমরা নিয়মিতভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেখানে আলাপ আলোচনা করতাম, ওয়েবিনার করতাম, এবং সেই অর্গানাইজেশনের উদ্যোক্তাও তারা দুজন ছিলেন। এটাও আপনাদের সামনে স্মরণ করিয়ে দিলাম। বিকল্প ন্যারেটিভ তৈরিতে এই সংগঠন কাজ করেছিল। যে ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ মনির হায়দার। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যুক্ত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, এবং
এই কমিশনের সঙ্গে যুক্ত যাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ ঘটেনি, সেই গবেষকরা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বিশেষজ্ঞ প্যানেল যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই, প্রত্যেককে আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনটি বিষয়ের কথা বলবো। প্রথমত, আজকের যেই সারাদিনের আলোচনার থেকে ঐক্যমত্য কমিশনের যে সারাংশ আমরা গ্রহণ করেছি সেটা আমি বলবো। দ্বিতীয়ত হচ্ছে এর পরের পদক্ষেপগুলো কি। আজকে আমরা আলোচনার সমাপ্তি টানছি, ঐক্যমত্য কমিশনের মেয়াদ আছে এবং আমাদের সকলের কিছু করণীয় এখনো বাকি আছে, সেগুলো আমরা কি করব সেটা আমি বলবো। সর্বশেষে কিছু আমার ব্যক্তিগত অনুভূতির কথা বা আমার কৃতজ্ঞতার কথা বলবো। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় পর্বের আলোচনার ছিল পঞ্চম দিন। এর আগে আমরা যে 4 বার বৈঠক করেছি সেগুলো হচ্ছে 11ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর এবং 5ই অক্টোবর। আজকে আমরা যখন আলোচনায় সূচনা করি, আমাদের লক্ষ্য ছিল, কমিশনের পক্ষ থেকে লক্ষ্য ছিল যে যেহেতু 5ই অক্টোবর এই ঐক্যমত্যে আমরা উপনীত হয়েছি যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ গণভোটের ব্যবস্থা করতে হবে এবং সে বিষয়ে আমরা একমত হয়েছি। আজকে আমাদের লক্ষ্য ছিল দুটো। একটা হচ্ছে এই গণভোট কি কাঠামোর মধ্যে অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে আলোচনা করে এক জায়গায় আসা যায় কিনা সেই চেষ্টা। আমরা তৃতীয় পর্যায়ের এই আলোচনা বাস্তবায়নে যখন আলোচনার প্রশ্নে আমরা আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি, যার মধ্যে আজকেও সকালে আপনাদের সাথে দুপুরে বৈঠকের আগে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি তাদের পরামর্শ এবং মতামতের জন্য। বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে আমাদের যে মতামত দিয়েছেন জাতীয় সনদ বাস্তবায়নের উপায় হিসেবে, সেগুলো হচ্ছে: 1, একটি আদেশ জারি করতে হবে। 2, ওই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করতে হবে। 3, গণভোটে দুটো আলাদা প্রশ্ন থাকতে হবে, যাতে ঐকমত্য বা বৃহত্তর ঐক্য আছে যেসব, সেসব বিষয়ে একটি, আর ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট আছে যেসব বিষয়ে, সে বিষয়ে একটি প্রশ্ন। 4th, নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হবে। এবং 5, পরিষদ আদেশে, অর্থাৎ এই আদেশে, যে আদেশের কথা তারা বলছেন, সেখানে নির্ধারিত সময়ের মধ্যে গণভোটে অনুমোদন সাপেক্ষে জুলাই জাতীয় সনদে বর্ণিত সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার সমূহ সংবিধানে অন্তর্ভুক্ত করবে। এই 5টি বিষয়ে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পেয়েছি। সারাদিনের আলোচনায় দলগুলোর পক্ষ থেকে এই বিষয়ে বিভিন্ন রকম মত এসছে। যেমন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে পৃথক ব্যালটে গণভোট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে। দলগুলোর পক্ষ থেকে এই বিষয়ে কমিশন মনে করছে যে কার্যত এক ধরনের ঐকমত্য আছে যে ত্রয়োদশ সংসদকে
জাতীয় জুলাই সনদ 2025 বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা প্রদান করতে হবে। দল এবং জোটগুলোর পক্ষ থেকে এই মত দেওয়া হয়েছে যে দলগুলোর এবং বিশেষজ্ঞদের মতামতকে বিবেচনা করে যেন ঐকমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে এবং সরকারকে এই বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দেয়। ঐকমত্য কমিশন এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মতামত, গত 5 দিন ধরে আপনাদের যে মতামত, বিশেষত আজকের যে মতামত, সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং জোটগুলোকে এ বিষয়ে আমরা অবহিত করব। আজকের সামগ্রিকভাবে সারাদিনের কার্যাবলীর মধ্য দিয়ে আমরা এই জায়গায় উপনীত হয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে এর পরে কি, আমি বলেছি 3টি বিষয় বলবো। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের কমিশনের পক্ষ থেকে, হ্যাঁ শেষ করতে দিন একটু। এখন থেকে আমাদের কাজ, অর্থাৎ আজকে থেকে 15 তারিখ, অক্টোবরের 15 তারিখ এই কমিশনের মেয়াদ শেষ হবে। এই পর্যন্ত আমাদের কয়েকটি কাজ আছে আমাদের, মানে আমি যখন আমরা বলি তখন আমরা আপনারা বলে তফাৎ করছি না। এই জায়গায় যে আমরা বসেছি সকলে মিলে আমাদের কিছু কাজ আছে। সেগুলো কি? জুলাই জাতীয় সনদ 2025-এর ব্যাপারে আমরা যে জায়গায় এসেছি সনদটি চূড়ান্ত হয়েছে। এখন আমরা আশা করি যে আমরা একটি স্বাক্ষরদান অনুষ্ঠান করতে পারব। ইতিমধ্যেই সেদিন আমি বলেছি 3/4 বেশি দলের পক্ষ থেকে নাম পাঠানো হয়েছে। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন কারণে, সম্ভবত সাংগঠনিক ব্যস্ততার কারণে আমরা তাদের সাথে কথা বলেছি। বেশ কয়েকটি দল আমাদের জানিয়েছেন আগামী 1-2 দিনের মধ্যেই তারা তাদের নাম পাঠাতে পারবেন। এই নামগুলো পাওয়া গেলে আমরা চাই কমিশনের পক্ষ থেকে, আমরা চাই যেন আগামী 15 তারিখের মধ্যে সম্ভব হলে, না হলে সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এই স্বাক্ষর অনুষ্ঠান ছাড়াও আমাদের দিক থেকে আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব। সেটাও আমরা এই মাসের 15 তারিখ পর্যন্ত, যেহেতু আমাদের দায়িত্ব পালন করতে হবে, 15 তারিখের পর আশা করছি 18-19 তারিখের মধ্যেই আমরা এই পূর্ণাঙ্গ প্রতিবেদনে সমস্ত প্রক্রিয়াটির বিষয়ে এবং যত ধরনের ডকুমেন্ট আমরা পেয়েছি, আমরা আপনাদের অনুরোধ করেছিলাম, আপনারা দিয়েছেন, সংশোধিত হয়েছে, আপনাদের মতামত, আপনাদের সাথে আমরা আলোচনা করেছি, সমস্ত কিছুর ক্ষেত্রে প্রত্যেকটা এই ঐতিহাসিক ডকুমেন্টগুলো একত্র করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেটি যেন সকলে পরবর্তী সময়ে দেখতে পান কি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসে উপনীত হয়েছিলাম। এগুলো হচ্ছে আমাদের আগামী, আমি বলি 7 দিনের কাজ। গত কয়েক মাস ধরে প্রকৃত পক্ষে এই প্রক্রিয়ার সঙ্গে আপনাদের প্রত্যক্ষ সংযুক্তি ঘটেছে ফেব্রুয়ারিতে, কিন্তু আসলে সংবিধান সংস্কার কমিশনের কাজের মধ্য দিয়েই আসলে গত বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকে আপনারা যুক্ত। ফলে আমি বলি 1 বছর ধরে এই প্রক্রিয়ার সঙ্গে আপনারা যুক্ত থেকে যে সহযোগিতা করেছেন, আগামী 7 দিন এই কমিশনের কাজের সঙ্গে আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন
এ বিষয়ে আমি শুধু আশাই করি না, আমি বিশ্বাস করি আপনারা করবেন। এবার তৃতীয় বিষয়টাতে আসি, সেটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং সেই প্রক্রিয়ায় আমরা সকলে যুক্ত থেকেছি 15 ফেব্রুয়ারি থেকে। প্রথম পর্যায়ে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত আমরা 32টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, জোটের সঙ্গে। সেই সময় 44টা বৈঠক হয়েছে। তারপরে মৌলিক সাংবিধানিক সংস্কার বিবেচনায় গুরুত্বপূর্ণ 20টি বিষয় নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয় 3রা জুন থেকে 31শে জুলাই। সে সময় আমরা 30টি রাজনৈতিক দলের সঙ্গে 23টি বৈঠক করেছি। আজকে পর্যন্ত এই তৃতীয় পর্বের 5টি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাগুলোর মধ্য দিয়েই আমরা এই জায়গায় উপনীত হয়েছি, একটি সনদ তৈরি করেছি এবং সেটি স্বাক্ষরের জন্য প্রস্তুত। বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। এই পুরো প্রক্রিয়ায় এই কমিশনের প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড়ভাবে যোগাযোগ রেখেছেন। আমার সাথে প্রায় দৈনিক না হলেও প্রতিটি ঘটনার সময়ই তিনি জানতে চেয়েছেন যে কতটা অগ্রসর হওয়া গেছে, কোথাও কোনোভাবে সরকারের পক্ষ থেকে কিছু করণীয় আছে কিনা। আপনারা জানেন যে জুলাই মাসে আপনাদের হয়তো স্মরণ থাকবে যে একদিন বৈঠকের মাঝখান থেকে আমরা উঠে গিয়ে ওনার সাথে কথা বলেছিলাম। নিয়মিতভাবে উনি আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ফলে এই কমিশনের সবচেয়ে বড় দায়িত্বটা আমি মনে করি যে কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস পালন করেছেন। আপনাদের সকলের কাছে এবার ব্যক্তিগত পর্যায়ে আমি প্রথমে ক্ষমা প্রার্থনা করি। এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আপনাদের প্রত্যেকের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে কথা হয়েছে, আলোচনা হয়েছে। এই সময় যদি আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত আচরণে আমি কাউকে আহত করে থাকি, তবে আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি আমার আন্তরিক প্রচেষ্টা দিয়ে চেষ্টা করেছি যে আপনাদের সকলের প্রচেষ্টায় যেন আমি অংশীদার হতে পারি। এর চেয়ে বড় অর্জন আমার জীবনে আর কিছু নেই। আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি, আপনাদের যে সহযোগিতা আমি পেয়েছি, আপনারা যে আন্তরিকভাবে আমাদের সাথে কাজ করেছেন, তাতে আমি যেভাবে সমৃদ্ধ হয়েছি সেটা আমার মনে হয় না আর কখনোই আমার জীবনে অর্জন করা সম্ভব হবে। সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই কমিশনের কাজের যতটুকু অর্জন, যতটুকু সাফল্য এবং আগামী দিনগুলোতে যতটুকু কাজ আমাদের করতে হবে, সেটা সম্ভব হতো না যদি না কমিশনের আমাদের যে অন্যান্য সদস্য তারা প্রতিনিয়ত এর সঙ্গে যুক্ত থাকতেন। তাদের ব্যক্তিগত বিভিন্ন রকম কাজ দায়িত্ব বাদ দিয়ে তারা যুক্ত থেকেছেন, সময় দিয়েছে। আপনারা দেখেছেন যে এখানেও বৈঠকের সময় অকস্মাৎ বৈঠকের মাঝখানে আমরা কথা বলেছি এবং এই অবস্থা অব্যাহত থেকেছে। আমরা সকলকে কমিশনের প্রত্যেকটি সদস্য এর সঙ্গে যুক্ত থেকেছেন। আমি বিশেষভাবে মনির হায়দারের কাছে কৃতজ্ঞ। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হওয়া সত্ত্বেও, যেটা তার প্রধান দায়িত্ব, তিনি কমিশনের সঙ্গে কাজ করেছেন। এবং কমিশনের সাথে কাজ করা বলতে যদি মনে হয় যে শুধুমাত্র প্রতিদিনের কাজ, তা নয়। মনির হায়দারের দিন কখন শুরু হয়েছে এবং দিন কখন শেষ হয়েছে সেটার হিসাব করা আমার পক্ষে একসময় মুশকিল হয়ে পড়েছিল।
সেজন্য আমি মনির হায়দারের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমরা সকলে মিলে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যতটুকু অর্জন করেছি, যতটুকু অর্জন করার পথ তৈরি করেছি, সেটা আমাদের সকলের সাফল্য, সকলের অর্জন। এটা আমাদের ধরে রাখতে হবে। আমি গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নিয়ে জাতীয় সংসদ ভবনের পাশে যখন অফিসে যাই, তার কিছুদিনের মধ্যে আমি আমার টেবিলের পিছনের দেয়ালে একটি ছবি লাগিয়েছি শহীদ আবু সাইদের। কারণ প্রতিদিন যখন আমি ঢুকি রুম আমার অফিস কক্ষে, তখন দরজা খুলে যেন এই ছবিটা আমি দেখতে পাই। এটা আমি আমার নিজের কাছে আমি মনে করেছি যে প্রতিদিন ওই ছবি আমাকে স্মরণ করিয়ে দিক যে কাদের অবদান, কি পরিস্থিতিতে আমাকে এই দায়িত্ব নিতে হয়েছে, এই দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। এটা আমার প্রত্যেক দিনের অফিসে, অনেক সময় ছুটির দিন আমরা অফিস করেছি, যার জন্য আমাদের অফিস সহকারীরা মনে মনে হয়তো একটু ক্ষুব্ধও থাকতে পারেন, কিন্তু তারা আন্তরিকভাবে কাজ করেছে। সে কারণেই প্রায়শই আমি এটা স্মরণ করিয়ে দিয়েছি আপনাদের যে আমরা কিভাবে এখানে এসেছি। আমাদের সকলের একটা দায় আছে, সকলের একটি দায়িত্ব আছে। শুধুমাত্র সনদ তৈরি করা, স্বাক্ষর করাই যথেষ্ট নয়। আমাদের সামনে, আপনাদের সামনে, সকলের সামনে আরো দীর্ঘ পথ চলার সম্ভাবনা তৈরি হয়েছে। আসুন আমরা সকলে মিলে সেটা অব্যাহত রাখি। আমাদের সবচেয়ে বড় অর্জনটি হয়েছে গত বছরগুলোতে যে ফ্যাসিবাদকে পরাস্ত করা গেছে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। আমাদের এই জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রতিযোগিতা করবেন, কিন্তু ঐক্য বজায় রেখে সেটা করতে হবে। সেই আশাটা আমরা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটা সম্ভব। সকলেই বলছেন আমরা একটা অভূতপূর্ব কাজ সম্পাদন করতে পেরেছি সকলে মিলে এত সময় ধরে। আমি মনে করি এটা মাত্র শুরু। আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তন ঘটাবে, এটা আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, এবং সেটা আপনাদের মধ্য দিয়ে সূচিত হলো। এটা প্রজন্মের থেকে প্রজন্মে যেন প্রবাহিত হয়, সেটা আমরা আশা করি। আমরা সকলে জাতীয় ঐক্য রক্ষা করে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সকলে সহযোগিতা থাকব। যে যেখানে থাকি, যেভাবে থাকি, যে দল করি, যে আদর্শে বিশ্বাস করি, আমাদের এই ঐক্য যেন বজায় থাকে, সেটা যেন অব্যাহত থাকে, এবং আমরা যেন একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, যার অংশীদার হব আমরা, এবং যেন আমাদের পরবর্তী প্রজন্ম তার সুফলটা ভোগ করতে পারে। সেই পথযাত্রায় আপনারা যদি আমাকে ডাকেন, আমি আপনাদের পাশে থাকব। যেমন গত 16 বছর ধরে যেখানেই থেকেছি আমি চেষ্টা করেছি। সবাইকে আবার ধন্যবাদ, সবার কাছে আবার কৃতজ্ঞতা। সকলের কাছে আমি আবারও ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছি যদি আমার আচরণে কোনোভাবে আমি আপনাদের কষ্ট দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ। সবশেষে একটা কথা, একটু 1 মিনিট সময় নেই। এই প্রক্রিয়াটাতে আমি যাদের সহযোগিতা পেয়েছি তাদের সবচেয়ে বড় হচ্ছেন আপনারা। আমি প্রতিদিন ব্রিফিংয়ে যে কথাটা বলেছি, আপনারা আপনাদের অর্থাৎ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা না পাওয়া গেলে এই সাফল্য অর্জন করা যেত না, আগামীতেও সম্ভব হবে না। সেই কারণে আপনাদের প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে কমিশন এবং কমিশনের সকলে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, যদি এদিকে চলে আসেন সবাই, তাহলে আমাদের গণমাধ্যমের বন্ধুরা এখান থেকে একটা হয়তো ছবি পেতে পারে। আচ্ছা, তাহলে মাননীয় সহসভাপতি বলছেন সবাই স্টেজে উঠে দাঁড়ালে গণমাধ্যমের কর্মীরা তারা একটা ছবি নিতে পারেন।
তাহলে আমরা সবাই স্টেজে গিয়ে দাঁড়াই। ওর সাথে করে আমাদের তো তাই সম্মানিত নেতৃবৃন্দ, অনুগ্রহ করে একটু স্টেজে চলুন সবাই। গণমাধ্যমের কর্মীরা একটা ছবি নিতে চায়, মাননীয় সহসভাপতি অপেক্ষা করছেন, চলুন সবাই ওখানে যাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, লাইভটা থাকুক, আর আরেকটু থাকবে। ভাই যাইতে দেন, আগে ছবি নিতে দেন, এইগুলা কিছু এই জায়গাটা খালি করে দিন, এই জায়গাটা খালি করে দিন। ভাই ভাই গাড়ি পিছনে না ভাই, হ্যালো, ওনাকে সরান, ওনাকে সরান, আরে ওনাকে সরান, বসেন বসেন। যা খুশি থাকে ছবি ছবি নিতে দিবেন না আপনি ছবি নেব না কত বড় খারাপ, কত বড় খারাপ,
আমার মনে হয় ছবি তোলা হয়েছে, আমরা কি এখন এখান থেকে সরে যেতে পারি? সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানিক ভাই আমি একটু কানেক্ট হয়ে নিই। হ্যাঁ, লাইভে আছি তো না? লাইভে আছি? আচ্ছা, আমি দিচ্ছি। দর্শক, আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই মূলত একটি গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে দীর্ঘদিনের ধারাবাহিক বৈঠক, সেই বৈঠকের সমাপ্তি ঘটল। এর মধ্য দিয়েই বলা যায় যে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে দীর্ঘ ধারাবাহিক আলাপ, সেই আলাপের একটি চূড়ান্ত পর্বে পৌঁছলো। সেই চূড়ান্ত পর্বের জায়গাটি আমি যদি একটু বলি যে জাতীয় জুলাই সনদ এটি প্রণয়নের জন্য যে 166টি সুপারিশ ছিল, সেই সুপারিশের মধ্যে 84টি সুপারিশে তারা একমত হয়। এর মধ্যে 19টি নোট অফ ডিসেন্ট থাকে। তো এই 84টি বিষয় নিয়েই মূলত জাতীয় জুলাই সনদ প্রণয়ন হচ্ছে এবং এই জুলাই সনদটি বাস্তবায়নের জন্য এখন মূলত গণভোটে যাচ্ছে। সেই গণভোটে বিষয়টি আসলে কেমন হবে, কোন প্রক্রিয়া হবে, সেই বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি সবশেষ যেটি জানিয়েছেন যে রাজনৈতিক দলের পক্ষ থেকে দুই ধরনের মত এসেছে। সেই মতটি এবং বিশেষজ্ঞদের সাথে তারা ধারাবাহিকভাবে যে আলোচনা করেছিলেন, সেই আলোচনার প্রেক্ষিতে এই বিষয়ে পুরো বিষয়বস্তু নিয়েই তারা মূলত এখন প্রধান উপদেষ্টার কাছে যাবেন এবং প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়টি দেওয়ার পরে প্রধান উপদেষ্টা এ বিষয়ে তার দিক থেকে একটি মতামত জানাবেন এবং সেটির আলোকেই একটি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া তৈরি হবে। তো সেটার জন্য আমাদের হয়তোবা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ডক্টর আলী রিয়াজ তিনি বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে যে মিটিংগুলো হয়েছে এবং তাদের দিক থেকে যে প্রস্তাবগুলো এসেছে, সেই প্রস্তাবের জায়গা থেকে তিনি জানিয়েছেন যে বিশেষজ্ঞ প্যানেল তারা মতামত দিয়েছে একটি অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটিকে একটি প্যাকেজের আওতায় আনা এবং সেই প্যাকেজের মাধ্যমে এটি একটি আদেশে রূপান্তর করে সেটি বাস্তবায়ন করা এবং বাস্তবায়নের পরেই মূলত গণভোটে যাবে। সেই গণভোট পরবর্তী একটি জাতীয় পরিষদ গঠন হবে। সেই পরিষদ পার্লামেন্টে যে তারা বিশেষ অধিবেশনের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটির কাজ শেষ করবে। তো এটি ছিল বাস্তবায়ন প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের মতামত। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো যে মতামত রয়েছে, সেই মতামতের জায়গা থেকেই এখন প্রধান উপদেষ্টার কাছে পুরো বিষয়বস্তু পেশ করবে
জাতীয় ঐকমত্য কমিশন। তার মানে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে আজকের মতো আনুষ্ঠানিক বৈঠকটি শেষ করা হলো জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার। সব কিছু মিলে আমরাও আশা করছি যে অতি দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কী ধরনের মতামত আসে এবং তিনি কী ধরনের বিষয়বস্তু নিয়ে জাতির সামনে উপস্থাপন করেন সেটি এখন দেখার বিষয়। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সবশেষ আমার কাছে এ পর্যন্তই। সবাই